This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. একটা মহাভারতের কথা, কুরুক্ষেত্রে একটা কথা চালু আছে, কুरुक्षेत्र भारतवर्ष के हर मार्ग कुरुक्षेत्र में अंत होता है और कुरुक्षेत्र में जीत धर्म की हुआ है, অর্থাৎ ধর্মেরই জয় হয়েছিল। আমি সুরজিৎ মুখার্জির কাছে এটা জানতে চাইব, সুরজিৎ মুখার্জি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে ডক্টর ইউনূসের কি সামনে নাচছে যে আগামী সময় তাকে এগুলো হয়তো ফেস করতে হলেও হতে পারে? শুভ সন্ধ্যা সকলকে। যদিও আজকে প্রোগ্রামটা শুভ সন্ধ্যা বলে শুরু করছি বটে, কিন্তু আমরা যেখানে শুভ সন্ধ্যা বলছি, বাংলাদেশের যারা বাঙালি হিন্দুরা আছে তারা হয়তো সেই শুভ সন্ধ্যাটা উপভোগ করতে পারছে না, বা তারা সেই শুভ পজিশনে নেই। এতই আতঙ্ক ভয় এই কথাটা বলে আমার বক্তব্যটা বলছি আপনাকে। প্রথমত যেটা বলি, মোহাম্মদ ইউনূস যা বলছে, উনি একটা ইন্টারিম সরকার। উনি কিন্তু আমাদের আইনে ভাষা বলে ইন্টারিম সরকার, মানে টেম্পোরারি সরকার। ওনাকে বোর্ডে করে বিভিন্ন অর্গানাইজেশন বলুন, বিভিন্ন কান্ট্রি বলুন, তারা তাদের স্বার্থসিদ্ধি করছে। এবার আসছি আপনি ইন্টারন্যাশনাল যে জাস্টিসের কথা বলেন, তার আগে আমি বলি, আমি যেহেতু পেশায় একজন আইনজীবী, আমাদের প্রফেশনাল অ্যাডভোকেটস অ্যাক্টে সারা পৃথিবীতে যেটা বলা আছে, যে কোনো মানুষ কিন্তু তার যে কোনো অপরাধের ক্ষেত্রে কিন্তু সে একজন আইনজীবী পাবে তাকে ডিফেন্ড করার জন্য, সে অপরাধ করুক না করুক। চিন্ময় কৃষ্ণ স্বামী, যিনি এতদিন ধরে জেলে রয়েছেন, তার আইনজীবী দেওয়া হচ্ছে না। তার 74 জন আইনজীবীর বিরুদ্ধে এফআইআর করেছে। 70 জনের নামে কি কেস করেছে পরের কথা, 74 জন আইনজীবীর বিরুদ্ধে এফআইআর হয়েছে, যে কারণ ওনার হয়ে উনি ডিফেন্স কাউন্সিলে দাঁড়িয়েছিল বলে। যেটা হয় না, এটা হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে কিন্তু প্রথম কথা। এবং আপনারা জানেন, 2 জন আইনজীবীকে এমন মারা হয়েছে যে তারা আইসিইউতে ভর্তি আছে এবং অন্য আইনজীবীরা বাড়ি ছাড়া আছে। আমি আইনজীবী বলে আমি জায়গাটা জানি, ব্যাপারটা আমি বললাম, আপনারাও হয়তো অনেকেই জানেন। নিশ্চয়ই এই যারা আইনজীবী দাঁড় করাতে দিচ্ছে না, ন্যূনতম যে জাস্টিস, তার পক্ষে ডিফেন্ড করার যে জাস্টিস পাওয়ার জন্য যে অধিকার, যে রাইট, সেই রাইটটাকে যারা খণ্ডন করছে, তারা যে প্রেসের কাছে দাঁড়িয়ে ফলস স্টেটমেন্ট দেবে, এ তো কোনো বলার কথাই আসে না। এরপর আপনার যে ইন্টারন্যাশনাল কোড অফ কন্ডাক্ট যেগুলো আছে, সেইগুলোর জন্য কিন্তু আমি বলবো এখানে ভারত সরকারকে একটু উদ্যোগী হতে হবে। কেন উদ্যোগী হতে হবে? ভারত সরকারের পররাষ্ট্র নীতি, মোদিজি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুন্দর সুন্দর দামি দামি স্যুট পরে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে হ্যান্ডশেক করে চলে এলে হবে না। ওনাকে গিয়ে ইউএনএ তো অ্যাপিল করতে হবে, পিস কমিটিকে পাঠাতে হবে ওখানে, যে এখানে যে এই যে ঘটনাগুলো ঘটছে, এটা আজকে ঘটছে না, 7 দিনের ঘটনা ঘটছে না, আগস্ট মাস থেকে ঘটে চলেছে, এতদিন ধরে ঘটে চলেছে। এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী রিসেন্টলি গেছেন, কেন এতদিন চুপ ছিল, কি কারণ, এবং ইউএনএতে কেন অ্যাপিল করা হচ্ছে না, যাতে ওখান থেকে প্রতিনিধি দল, মানে একজন নয়, আমাদের বিদেশ সচিব বা বিদেশ মন্ত্রকের তরফ থেকে কেউ নয়, ইউএনএর প্রতিনিধি দল ওখানে যাতে যায়, তবে তো বুঝবো যে ওখানে কি পয়সা হচ্ছে। এখানে আবার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আছে, তাদেরও প্রতিনিধি দল ওখানে যাওয়া উচিত। কোথায়? ওদের তো সব অবস্ট্রাকশন করে রেখে দিয়েছে, কেউ যেতেই পারছে না, কিছু করতেই পারছে না। আর ওরা স্টেটমেন্ট দিচ্ছে যে 70 জনকে নাকি এফআইআর করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন এই 70 জনকে এটা হচ্ছে চাপে পড়ে এটা হচ্ছে, আদৌ আছে কিনা সন্দেহ আছে। যার কারণ আমি বলছি, যারা তার আগে বিএনপি যারা জঙ্গি ছিল, তাদেরকে জেল থেকে যারা ছেড়ে দিতে পারে, তারা এই ধরনের ক্ষেত্রে এই অ্যারেস্ট দেখাবে, এটা শুধু জাস্ট একটা স্টেটমেন্ট, ফলস স্টেটমেন্ট, ফেব্রিকেটেড স্টেটমেন্ট। রাইট। আমি একটু আসবো আপনার কাছে, গৌতম দত্ত, আপনার কাছে। বিএনপি, সেই বিএনপির আপনি সেই সময়টার কথা ভাবুন, লুৎফরজামান বাবর, কতগুলো ট্রাক ধরা পড়ল বিস্ফোরক ভর্তি। সেই লুৎফরজামান বাবর ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে, তারপর তিনি জেলে গেলেন, বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে। সেই হঠাৎ করে রিজভী সাহেব, আমি এতদিন ওখানে বিএনপি পার্টিতে অনেক মহাসচিব, নানা রকম সচিব তারা রয়েছেন, তাদের যে শীর্ষ পদাধিকারী যারা রয়েছেন, সেখানে এক ধরনের কথা, সফট, ইন্টেলেকচুয়ালি ভেরি সাউন্ড, পেনিট্রেটিভ কথা যেরকম বলেন তাদের মহাসচিব যিনি রয়েছেন, অত্যন্ত ভদ্রলোক। কিন্তু নুরুল রিজভী বা এই হঠাৎ তারা আজকে বার করেছেন গাড়ি টাড়ি নিয়ে আগরতলাতে, তারা আজকে অবরোধ করবেন। তার কারণ হচ্ছে সেখানে এম্বাসি অ্যাটাক্ট হয়েছে এবং সেই এম্বাসি অ্যাটাক্ট হওয়ার কারণে পাল্টা তারা আগরতলাতে ঢুকে যাবেন। তার আগে একটা
শুনলাম, যাই না মানে এই মানে বছর শেষে একটা অসাধারণ একটা মিম পেলাম বা অনেক কিছু, যেটা 4 দিনে কলকাতা দখল। হ্যাঁ, মানে বাঁশের কেল্লাগুলো স্মরণ করে দিল কিছু যারা মিম মেকার্স যারা রয়েছেন, সেই একটা সময় বাঁশের কেল্লার কথা শুনতাম। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে বিএনপি বা এই যে এই দখল, এই যে হিন্দু বিদ্বেষ, এগুলো কি সবই এক সূত্রে গাথা? মানে মূল ক্রাক্সটা হচ্ছে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ এবং হিন্দু বিদ্বেষ, যেটাকে এখন এই মুহূর্তে একটু সামাল দেওয়া নানা রকম সমস্যা হচ্ছে, যে কারণে নানা ফন্দে বিকিট, নানা চাপ, নানা পথ খোঁজা এরকম হচ্ছে। এটা আমার প্রশ্ন, আপনি উত্তর দেবেন। আমি প্রথমে যে কথাটা বলবো, আজকের এই তো ইকো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। বলছি ইকো হচ্ছে কোন? হ্যাঁ, আমি যেখানে বসবাস করি সেখান থেকে 5 মিটার দূরে যে মাঠটি খেলবার জন্য আছে, সেই মাঠে 1971 সালের আগে রিফিউজি ক্যাম্প ছিল। আমি সেখানকার ছেলে, আমি জানি সেই যন্ত্রণার কথা, আমি জানি সেই সময়ের অসহায় মানুষগুলোর তীব্র আর্তনাদ। এবার বিষয়টা হচ্ছে বিএনপি থেকে আরম্ভ করে, আমি একটু অন্যভাবে ব্যাখ্যাটা করতে চাচ্ছি আমার নিজস্ব মূল্যায়নের পরিপ্রেক্ষিতে। প্রথমত হচ্ছে, আমরা শুধু বিএনপি বলে ক্ষান্ত হলে চলবে না। বাংলাদেশে সংখ্যালঘুরা, হিন্দুরা পরম্পরাভাবে আক্রান্ত হয়েছে। এই বাস্তবতাকে আমাদের মেনে নিতে হবে। কারণ আমরা যদি লক্ষ্য করে দেখি, 1947 সালে 29.7%, 1991 সালে 22%, 1970 সালে 20%, এবং আজকে সেটা গিয়ে দাঁড়িয়েছে মাত্র 7.95%। এই যে সংখ্যালঘুরা আক্রান্ত হয়ে হয়ে এদেশে এসেছে বা বিভিন্ন দেশে চলে গেছে, এটা আক্রান্তের পরম্পরা। এবং আজকের যে ঘটনাগুলো হিন্দু বিদ্বেষ তৈরি হয়েছে, এটার পিছনে সেখানকার প্রত্যেকটি সরকার দায়ী। কারণ সেখানে স্বাধীনতার পরে আমরা যারা 71 সালে সেখানকার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আলোচনা করি, সেই সরকারগুলোর উচিত ছিল 71 সালের স্বাধীনতা সংগ্রামে ভারতের ইনভলভমেন্টটা কত মারাত্মকভাবে ছিল। প্রজন্মের পর প্রজন্মের মানুষগুলোকে সেই শিক্ষা তাদের দেয়নি, এমনকি তাদের পাঠ্যপুস্তকেও আমাদের ভারতের যে অবদান সেটা কোথাও লেখা ছিল না। অথচ দিনের পর দিন, প্রজন্মের পর প্রজন্ম যারা ছিল, তারা উগ্র মৌলবাদীদের কাছে মুখ থেকে, জামাতের কাছ থেকে, বিএনপির কাছ থেকে তারা বাংলাদেশের ইতিহাস শুনে ভারত বিদ্বেষ অনেকাংশে মাথাচাড়া দিয়ে উঠেছে। এবং ভারত সরকারের কথা বলবো, বিভিন্ন সময় ভারত সরকাররা যেভাবে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছিল, অথচ তারা শাসক থেকে শাসক পর্যায়ের আলোচনা করেছে, কিন্তু তাদের গোয়েন্দা দপ্তর থেকে আরম্ভ করে তাদের বিভিন্ন বিষয়গুলো যদি ইতিপূর্বে লক্ষ্য করত, যে দিনের পর দিন কিভাবে বাংলাদেশে হিন্দু বিদ্বেষ, কিভাবে ভারত বিদ্বেষের জন্ম হয়েছিল, সে সম্পর্কে কোন রকম গুরুত্ব আরোপ করেনি। আমি এই জায়গাটায় গৌতম বাবু, আমি এই জায়গাটায় আপনার সাথে একমত হয়ে একটা বলবো, যে কারণটা আপনি আগে বললেন এবং হচ্ছে ফলাফল, সেটা আপনি বললেন যে এই জায়গাটাকে ওভারলুক করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ এটা পয়েন্ট আপনি যেটা বললেন, যে পাঠ্যপুস্তকে কখনোই ভারতীয় সেনাবাহিনী বা ভারত সরকারের সেই সময়কার যে গৌরবোজ্জ্বল ভূমিকা, সেটাকে ঠিকমতো অন্তর্ভুক্ত না করার জায়গায় সেখানে তো একদিকে কোনো তা জানতেই পারলো না, এবং অটোমেটিক্যালি একটা বিদ্বেষ তৈরি হলো, যেখানে আপনি বলছেন ইসলামিক নানা রকম বিষয় তারা ইনক্লুড করলেন, এবং সংবিধানের মধ্যে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে তারা গ্রহণ করলেন, এবং ভারতকে হিন্দু এবং ভারত ত্যাগ করে দিতে তারা চাইলেন। এবং অদ্ভুতভাবে আপনি লক্ষ্য করে দেবেন, পরবর্তীতে সময় 5ই আগস্ট থেকে যে আন্দোলন সংগঠিত হয়েছে বাংলাদেশের মাটিতে, জুন থেকে আগস্ট মাসে চরম আকার নিয়েছিল, সেই আন্দোলনটাকে যদি আপনি দুটো ভাগে ভাগ করেন, তার একটি ভাগ হচ্ছে নির্বাচন, আর একটি ভাগ হচ্ছে অ্যাওয়ারনেস। কিরকম ভাবে হয়েছে? বাংলাদেশে ফ্যাসিবাদ হিসেবে পরিলক্ষিত করে যে হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করবার জন্য আওয়ামী লীগ, জামাত এবং সমন্বয়করা ময়দানে নেমেছিল। তাদের প্রাথমিক কাজ ছিল শেখ হাসিনাকে মসনদ থেকে সরিয়ে দেওয়া। সেই প্রাথমিকভাবে যারা তখন সরিয়ে দিল, তারপর যখন সমন্বয়করা ক্ষমতায় বসলো, সেক্ষেত্রে জামাত এবং বিএনপিদের এবারের টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে
যে কোনো মূল্যে মসনদে বসা, নির্বাচনকে ত্বরান্বিত করে মসনদে বসা, এবং এই মসনদে বসতে গিয়ে তারা লক্ষ্য করলো যে এখন সমন্বয়কদের সঙ্গে তাদের একটা দূরত্ব রাখতে হবে। কারণ প্রাথমিকভাবে বলা যেতেই পারে যে বাংলাদেশের প্রাথমিক সমস্যা কিন্তু হিন্দু বিদ্বেষ নয়, বাংলাদেশের প্রাথমিক সমস্যা ছিল দ্রব্যমূল্য বৃদ্ধি। কারণ ওখানকার রিক্সা চালক থেকে শুরু করে প্রান্তিক মানুষদের সমস্যা কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি, ভারত বিদ্বেষ নয়। ফলে সরকার যখন ব্যর্থতা হচ্ছে, সরকার যখন ব্যর্থতা লাভ করছে, তখন এই জামাত, এই বিএনপিরা সরকারের থেকে একটু দূরে গিয়ে তারা তখন হিন্দু বিদ্বেষ এবং ভারত বিদ্বেষ এটাকে অত্যন্ত ভাবে মানে পরিকল্পিতভাবে ব্যবহার করে, এবং তার একটা বড় ক্যাজুয়ালিটি হিন্দু সমাজকে যে দিতে হলো, এর যে একটা গভীর ক্ষত যে তৈরি হয়েছে, এটা তো বলার অপেক্ষা রাখে না।